আসসালামু আলাইকুম। সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খোরশেদা কাকলি। গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের হামলার ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে কারফিউ চলছে। সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনীর রাতে অভিযান চালিয়ে 14 জনকে আটক করেছে। শহরে সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করছে না। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও মামলা হয়নি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতারের আতঙ্কে গা ঢাকা দিয়েছে। এদিকে কারফিউ থাকার কারণে গোপালগঞ্জ জেলায় আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, কারফিউর মধ্যে শহরের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? কাকলি, গতকাল রাত 8টা থেকেই গোপালগঞ্জের যে শহর, সেই শহরে কারফিউ জারি করা রয়েছে এবং সেটি আজকে বিকেল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। এবং আমরা সকাল থেকেই গোপালগঞ্জের যে মূল শহর এবং মূল যে সড়ক, সেই সড়কটিতে অবস্থান করছি। এখানটাতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তাদের যে গাড়ি বহরটি ছিল, যেটি একটু সামনেই একটি পার্ক রয়েছে, পৌর পার্ক, সেই পার্কে তাদের যে জনসভা, সেই সভাটি করে এখানে এই রাস্তা দিয়ে তারা মাদারীপুরের দিকে যাত্রা করেছিলেন। এরপরে তাদের পথসভা ছিল মাদারীপুরে। এখানটায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের যে গাড়ি বহরটি ছিল সেই বহরের ওপর হামলা করে এবং এখানে চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলা হয়। এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখান থেকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে বেশ কিছুক্ষণ তারা অবস্থান করেন। কিন্তু এই জায়গাটিতে প্রায় কয়েক ঘন্টা ধরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয় এবং এতে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 15 জনের মতো আহত হয়েছে এবং তারা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে 3 জন গুলিবিদ্ধ রয়েছেন, যারা ঢাকাতে তাদেরকে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এছাড়া এই জায়গাটিতে যে ক্ষতগুলো রয়েছে, অর্থাৎ গতকালকে সংঘর্ষের যে চিত্র, সেটি এখন পর্যন্ত রয়েছে এবং গোপালগঞ্জ পৌরসভার যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা সেটি এখন পরিষ্কার করছেন। এছাড়া এই সড়কে এখন পর্যন্ত যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবে রিক্সা যারা রয়েছে সেই রিক্সা এবং অটোরিকশার চলাচল আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানকার এই পুরো শহরেরই এই রাস্তা তো বটেই, পুরো শহরের যে দোকানপাট রয়েছে, মার্কেটগুলো রয়েছে, বাজারগুলো রয়েছে, এগুলো অধিকাংশই বন্ধ রয়েছে। দু একটি গুরুত্বপূর্ণ জরুরি সেবা যেগুলো রয়েছে, পরিষেবা যেগুলো রয়েছে, সেগুলো চালু করা হয়েছে, বাকি সব কিছুই বন্ধ রয়েছে। এছাড়া নগরবাসীর বা শহরের যারা বাসিন্দা তাদের যে বাইরে আসার উপস্থিতি, সেটিও তুলনামূলকভাবে কম, তবে সেটি গতকাল রাতে আমরা যেরকম একেবারে জনমানব শূন্য দেখেছি সেই রকম অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে। এখন এই শহরের বাসিন্দা যারা রয়েছেন তারা কিছুটা বের হচ্ছেন, তাদের জরুরি কাজ রয়েছে, তারাও বের হচ্ছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, অর্থাৎ সড়কে উপস্থিতি আমরা তেমন একটা লক্ষ্য করছি না। সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি না, তবে তারা এখানকার যে কারাগার যেটিতে গতকালকে হামলা করা হয়েছিল সে জায়গায় অবস্থান করছেন, এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া গতকাল রাতে গোপালগঞ্জ শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে, এমনটাও আমরা জানতে পেরেছি। তবে শহরে সড়কে কোনো ধরনের তাদের উপস্থিতি অথবা কোনো ধরনের টহল আমরা আসলে ওভাবে দেখতে পাচ্ছি না। এছাড়া গতকাল রাত্রে গোপালগঞ্জেই যারা হামলা করেছেন, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর যারা হামলা করেছেন তাদেরকে গ্রেফতার করবার জন্য যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে এবং সেই অভিযান থেকে 14 জনকে গ্রেফতার করেছে, এমনটা আমরা জানতে পেরেছি এবং তাদেরকে গোপালগঞ্জেই রাখা হয়েছে। এছাড়া আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ চলবে এবং এর মধ্যে যদি কোনো ধরনের আপডেট থাকে সেটা আমরা আপনাকে জানাতে পারবো। কাকলি, দর্শক, জানছিলাম গোপালগঞ্জের কারফিউয়ের সর্বশেষ খবর। জাতীয় নাগরিক পার্টির আজকের পদযাত্রা ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে। সকাল 11টায় ফরিদপুর শহরে পদযাত্রা শুরু করে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। এরপর জনতা ব্যাংকের মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। দুপুরে এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি চলছে। এর আগে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পান রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে আজকের দিন ধার্য করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আলাদা লিভ টু আপিল মঞ্জুর করে গত 1 জুন আদেশ দেন আদালত। লিভ টু আপিলের উপর গত 15 মে শুনানি শুরু হয়। 24-এর গণ অভ্যুত্থানে জুলাইয়ের মধ্যভাগে ছাত্রলীগ মুক্ত হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। সর্বপ্রথম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়নের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি করে মাইলফলক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাসেও অবাঞ্ছিত হয় ছাত্রলীগ, যা ত্বরান্বিত করে গণ অভ্যুত্থানকে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বর্ষার মাঝামাঝি সময়ে সবুজে ছেয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ ও প্রকৃতি। ঠিক 1 বছর আগে এমন বর্ষাতেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দুর্গ হয়ে ওঠে এই ক্যাম্পাস। এখানকার শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলন অনুপ্রাণিত করেছিল দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও। 24-এর রক্তমাখা জুলাইয়ে শান্ত জাহাঙ্গীরনগর বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছিল জ্বলন্ত বারুদ হয়ে। রোদ কিংবা বৃষ্টি সকল বাধা উপেক্ষা করে দিনের পর দিন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। যৌক্তিক আন্দোলনে যুক্ত হয় বৈষম্য বিরোধী শিক্ষকরাও। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। 29 জুন থেকে শুরু করে একদম 5 আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরে একদিনও মুভমেন্ট বন্ধ হয় নাই। কারফিউ চলাকালীন সময়টাতে অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে সমন্বয়করা সংবাদ সম্মেলন করে মুভমেন্ট বাতিল করতেছিল। সিদ্ধান্ত নেই যে না, আমরা মুভমেন্টটা বন্ধ করবো, আমরা মুভমেন্টটা চালাই যাব। 15 জুলাই শিক্ষার্থীদের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধে বাধা দেয় পুলিশ ও ছাত্রলীগ। ক্যাম্পাসের ভেতরে ঢুকেও লাঠিপেটা করে পুলিশ। এদিন সন্ধ্যা থেকে রাতে দফায় দফায় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয় বহু শিক্ষার্থী। ছাত্রলীগ আমাদের উপর আক্রমণ চালায়। রামদা, হকি স্টিক থেকে শুরু করে সকল দেশীয় অস্ত্র দিয়ে তারা আমাদের উপর আক্রমণ চালায়। সেদিনের হামলাটা ছিল হত্যার উদ্দেশ্যে। হত্যার উদ্দেশ্যে কেন বলছি, তার কারণ হলো তারা বেছে বেছে, আমরা যারা সামনের সারির নেতৃত্ব দিচ্ছিলাম, তাদের মাথায় আঘাত করে। ক্রমাগত মানুষের শরীর থেকে, মাথা থেকে, হাত থেকে, পা থেকে রক্ত পড়ছে। মানে এমন একটা অবস্থা, আর কিছুক্ষণ এখানে থাকলে অনেকগুলো মানুষ মরে যাবে। ছাত্রলীগের হামলায় ভিসির বাসভবনে আটকে পড়া আন্দোলনকারীদের উদ্ধারে সব হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসে একযোগে। আন্দোলনকারীদের পাল্টা প্রতিরোধে ক্যাম্পাস ছেড়ে পালায় ছাত্রলীগ। 15 জুলাই রাতে ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়া হয়ে যায় এই বিশ্ববিদ্যালয় থেকে। এই আন্দোলনে প্রথম কোনো ক্যাম্পাস থেকেই আর কি ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাস ছাড়ার ঘটনা এই বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। 2-3 হাজার শিক্ষার্থী আমাদের 50-60 জন শিক্ষার্থীকে উদ্ধার করতে যায়। তো তারা যখন বানের জলের মতো তারা আসে ছাত্রলীগকে মোকাবেলা করতে, তখন এই ক্যাম্পাস থেকে ছাত্রলীগ পালিয়ে যায়। 16 জুলাই হল ছাড়ার নির্দেশ অমান্য করেও আন্দোলন চালিয়ে যায় আন্দোলনকারীরা। যুক্ত হয় সাধারণ মানুষ ও সাভারের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। আমাদের সবচেয়ে বড় একটা অ্যাসেট ছিল তখন আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা। গ্রামবাসীরাও আমাদের সাথে আসতো এবং পাশাপাশি বিভিন্ন যে দোকানদার ছিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং গ্রামের সাইডে, তো দোকানদাররাও এসে আমাদের মিছিলে যোগ হতো। মানুষ আসলে নির্ঘুম রাত কাটিয়ে রাজপথে ছিল, যার ফলে আমাদের আলাদা করে কোনো মাধ্যম ব্যবহার করে কাউকে সংবাদ পৌঁছানো বা বার্তা পৌঁছানোর প্রয়োজন হয়নি। ভয়ডরহীন এই প্রতিবাদ অগ্নিস্ফুলঙ্গের মতো বেগবান করে সব শিক্ষা প্রতিষ্ঠানকে। 17 জুলাই শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলও ছাত্রলীগ মুক্ত হয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-20-তে 8 উইকেটের জয়ের পর দারুণ খুশি অধিনায়ক লিটন দাস। এই জয় জুলাই শহীদদের উৎসর্গ করেছে টিম বাংলাদেশ।
যে কোনো সিরিজ জয় এটা একটা ভালো ফিলিংস অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য, এবং আমার মনে হয় আপনারা অনেক খুশি অ্যাজ এ বাংলাদেশি ফ্যানরা যারা ক্রিকেট লাভার তারা অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে এসে ম্যাচ জিততে পারছি। আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু 16 জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই। ফুটবল অনূর্ধ্ব 20 সাফে 4টি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। কিংস অ্যারেনা থেকে সরিয়ে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে নেওয়া হয়েছে খেলা। এর মধ্যে রয়েছে বাংলাদেশের 2টি ম্যাচ। পরিবর্তন করা ভেন্যুতে আজ সন্ধ্যা 7টায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। বৈরী আবহাওয়ার কারণে এমন সিদ্ধান্ত হয়েছে। খেলোয়াড়দের সুস্থতা ও নিরাপদ থাকার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ভুটানের বিপক্ষে মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমার্ধ হয় কিংস অ্যারেনায়, বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধের খেলা হয় স্পোর্টস গ্রাউন্ডে। 5.5 ঘন্টার ম্যাচে ভুটানকে 4-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। 2 মাঠে 1 ম্যাচ হওয়া নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। দর্শক, সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।